ভবিষ্যতে এই পণ্যগুলি কেমন দেখাবে আপনি নিজের চোখকে বিশ্বাস করবেন না। কিন্তু মুকেশ আম্বানির প্রিয় খেলাটি কি? কেন এই লোকটি তার ২০ কোটি টাকা ভাজা ভাজা খেয়ে ফেলল? এবং ২২শে এপ্রিল ২০২৬-এ কী ঘটতে চলেছে যা পুরো বিশ্বকে হতবাক করে দেবে? ভাইরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আশ্চর্যজনক এবং আকর্ষণীয় তথ্যে পূর্ণ। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন। ১৬ নম্বর হচ্ছে, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি দেখেছেন। এতে দেখা যাচ্ছে একজন মার্কিন সৈনিক সাদ্দাম হোসেনের প্রাসাদে এক্সবক্স খেলছে। যখন তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল, তখন স্পষ্টতই সে এক স্তম্ভ থেকে অন্য স্তম্ভে দৌড়াচ্ছিল। ঠিক তখনই সৈনিকটি তার প্রাসাদকে তার সদর দপ্তর বানিয়েছিল এবং সেখানে বিশ্রাম নিচ্ছিল। সাথে করে একটি এক্সবক্স গেম নিয়ে এসেছিল। এমনকি এটিও লক্ষ্য করা গেছে যে এই ছবিতে সে হ্যালো 1 খেলছে। এবং যদিও এটি ২০০৪ সালের বলে দাবি করা হচ্ছে, এটি আসলে ২০০৩ সালের নভেম্বরে। ১৫ নম্বর, তুমি এখন যে মেয়েটিকে দেখছ তার নাম রেবেকা ওয়াইন। তার হাইপারথাইমেসিয়া নামক এক অদ্ভুত রোগ আছে, যার কারণে সে প্রতিদিনের প্রতিটি খুঁটিনাটি মনে রাখে। যদি তুমি তাকে এলোমেলোভাবে জিজ্ঞাসা করো ২ বছর আগে এই রবিবারে তুমি কি করেছিলে, তাহলে সে তার কাজগুলো মনে রাখবে। সে কেবল গত ৫-৬ বছরের জিনিসই মনে রাখে না, বরং ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রতিদিনই মনে রাখে। তুমি হয়তো ভাবতে পারো এটা একটা সুপার পাওয়ার, ভাবছ সে অবিশ্বাস্য রকম বুদ্ধিমান। কিন্তু বাস্তবে এটা একটা বিরাট সমস্যা, কারণ সে পুরনো জিনিসগুলো ভুলতে পারে না। এত কিছু মনে রাখার ফলে তার তীব্র মাথা ব্যথাও হয়, যার জন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। ১৪ নম্বর বন্ধু, অ্যাপেল এমন একটি ফল যার সবচেয়ে বেশি জাত আছে, কিন্তু সময়ের সাথে সাথে এর জাতগুলি অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ নতুন জাত আবির্ভূত হওয়ার সাথে সাথে পুরাতন জাতগুলি অদৃশ্য হয়ে যায়। মানুষ হয় চাষ বন্ধ করে দেয়, নয়তো তাদের মধ্যে রোগব্যাধির মতন কোনো সমস্যা দেখা দেয়। কিন্তু টম ব্রাউন নামে একজন প্রকৌশলী আছেন, যিনি ২৫ বছরে ১,২০০টিরও বেশি আপেল জাত সংরক্ষণ করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছেন। স্পষ্টতই তিনি সবগুলো চাষ করেন না, তবে তিনি সেগুলোর নমুনা সংরক্ষণ করেছেন। ১৩ নম্বর, তুমি কি সাদাকে একটা রং মনে করো? যদি তাই হয়, তাহলে তুমি মৌলিকভাবে ভুল। যদিও এটি দেখতে আলাদা নাও হতে পারে, সাদা আসলে একটা রং নয়, এটি রঙের অনুপস্থিতি। অর্থাৎ যেখানেই কোনো রং নেই সেখানেই সাদা। সহজে বোঝার এবং ব্যবহারের জন্য এটিকে রং বলা হয়, তবে এটি আসলে রঙের অনুপস্থিতি। ১ম নম্বর, তুমি যে শিশুটিকে দেখছ তার নাম রেনি হ্যাসি, এবং এটি ছিল তার শেষ ছবি। এরপরে সে চিরতরে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, শিশুরা প্রায়শই ঘুরে বেড়ায়, কিন্তু তার ঘটনাটি একটু অদ্ভুত ছিল। সে জুন মাসে তার পরিবারের সাথে পর্তুগালে ছুটি কাটাতে গিয়েছিল, কিন্তু হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং কখনো খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন যে সে ডুবে গেলেও তার মৃতদেহ কোথাও পাওয়া যেত এবং তার পোশাকও পাওয়া যেত, কিন্তু এই শিশুটির কোনো চিহ্ন কখনো পাওয়া যায়নি। এমনকি যেখানে তাকে শেষ দেখা গিয়েছিল সেখানে তার পায়ের ছাপও পাওয়া গেছে। এর অর্থ হল সে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এবং কেবল তার পোশাকই পাওয়া গেছে, যা খুবই রহস্যময়। ১১ নম্বর, কিছু মানুষ কেবলমাত্র চাকরির জন্য কাজ করে না, তারা সত্যি তাদের কাজকে ভালোবাসে। উদাহরণস্বরূপ, স্যান্ড্রা ক্লার্ক নামে একজন নার্স ছিলেন। ১৯৮৬ সালে তিনি একজন টার্মিনাল রোগীর যত্ন নিচ্ছিলেন। তিনি কিছু কাজের জন্য কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। যখন তিনি ফিরে আসেন, তখন রোগী আর বেঁচে ছিলেন না। রোগী বিশেষভাবে অনুরোধ করেছিলেন, দয়া করে আমার শেষ মুহূর্তগুলিতে আমার সাথে থাকুন, কিন্তু তিনি সেখানে থাকতে পারেননি। এটি তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তাই ২০০১ সালে তিনি নো ওয়ান ডাইজ অ্যালোন নামে একটি স্বেচ্ছাসেবক প্রোগ্রাম শুরু করেছিলেন, যা নিশ্চিত করেছিল যে টার্মিনাল রোগীর শেষ মুহূর্তগুলিতে কেউ তার সাথে থাকবে। ১০ নম্বর, এই ছবিটি একবার দেখুন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বলে মনে হতে পারে, কিন্তু এটি ২০১৫ সালের। একটি শিশুকে ইউরোপে পাচার করা হচ্ছিল এবং তারা ভেবেছিল তাকে একটি ব্যাগে ভরে রাখাই ভালো। আসলে এই শিশুটি একজন অভিবাসী ছিল এবং ২০১৫ সালে একটি অভিবাসী সংকট দেখা দেয়। তাকে সহজেই ধরা পড়ে এবং এই এক্স-রে ছবি তোলা হয়। প্রথমে সবাই ভেবেছিল এই ব্যাগে মাদক পাচার করা হচ্ছে, কিন্তু সে সম্পূর্ণ মানুষ। নম্বর ৯, এই ব্যক্তি ২ দিনে ২টি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এটি একটি ভিএ গল্প, কিন্তু ১৯৫৪ সালে সে উগান্ডা বেড়াতে গিয়েছিল এবং তার সাইড ভিউ বিমান, যা তাকে সবকিছু দেখাচ্ছিল, বিধ্বস্ত হয়। সে বেঁচে গিয়েছিল, কিন্তু সামান্য আঘাত পেয়েছিল। তাই তাকে উদ্ধার করার জন্য আর একটি বিমান পাঠানো হয়, এবং যখন সে সেই বিমানে ওঠে,
তখন উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। এই প্রক্রিয়ায় সে আহত হয়। কিন্তু মজার ব্যাপার হল ২৪ ঘন্টা পর সে একাই জঙ্গল থেকে বেরিয়ে আসে, একটা কলা আর এক বোতল মদ নিয়ে, যেন কিছুই ঘটেনি। ৮ নম্বরে এই লোকটি $৬০ লক্ষ মূল্যের একটি মাছ ধরেছে। সে একজন নাইজেরিয়ান জেলে এবং সে ভুল করে $২.৬ লক্ষ মূল্যের একটি নীল মুলেট মাছ ধরেছে। যদি সে এটি বাজারে বিক্রি করে তাহলে সে এটি বিক্রি করতে পারবে না, কারণ এটি একটি খুব বিরল মাছ এবং এটি একটি সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই গ্রামের একটি নিয়ম অথবা বরং একটি ঐতিহ্য আছে যে তারা যে মাছ ধরে তা গ্রামের মধ্যে ভাগ করে নেওয়া হয়, যাতে কেউ কখনো ক্ষুধার্ত না থাকে। ৭ নম্বর, যখন বলা হয় যে মানুষের সাথে পশুর মতো আচরণ করা হয়, তখন এতে কোনো ভুল নেই। এটি ১৯০৬ সালের একটি ছবি, যেখানে একটি ফিলিপিনো তরুণী কাঠের বেঞ্চে বসে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন কিভাবে লোকেরা তাকে দেখতে আসছে। এটি আসলে নিউ ইয়র্কের, যেখানে একটি জুম আছে, অথবা আরও স্পষ্ট করে বলতে গেলে একটি ফিলিপিনো মেয়েকে একটি মানব চিড়িয়াখানায় রাখা হয়েছিল এবং লোকেরা তাকে দেখতে ভিড় করেছিল, কারণ বেশিরভাগ মানুষ আগে এশীয় আদিবাসীদের এভাবে দেখেনি। এটি একটি অত্যন্ত অমানবিক ঘটনা। তাকে নিয়মিত বিরতিতে খাওয়ানো হতো, ঠিক যে কোনো প্রাণীর মতো, এবং লোকেরা তাকে উত্ত্যক্ত করত, এমনকি তাদের বিনোদন দিতেও বলত। সংখ্যা ৬। আপনি হয়তো অনেক শুনেছেন যে এপ্রিল মাসে গোলাপি চাঁদ দেখা যায়। উদাহরণস্বরূপ ২২শে এপ্রিল গোলাপি চাঁদ দেখা গিয়েছিল, কিন্তু আপনি যদি এটি দেখতে যান তাহলে আপনি এটি অন্য যে কোনো সাধারণ চাঁদের মতোই দেখতে পাবেন। আসলে এপ্রিলের পূর্ণিমাকে গোলাপি চাঁদ বলা হয় এবং এটি গোলাপি দেখায় বলে নয়, বরং এই সময়কালে মস পিঙ্ক বা কাপিং ফ্লাক্স নামক একটি ফুল ফোটে বলে, এবং এই ফুলগুলি যেখানেই থাকে সেই জায়গাটি সম্পূর্ণ গোলাপি দেখায়। এটি অবিশ্বাস্যভাবে সুন্দর দেখায়, বিশেষ করে পূর্ণিমার সময়, এবং সেই কারণেই এই চাঁদকে গোলাপি চাঁদ বলা হয়। ৫ নম্বর, অনেকেই মনে করেন আমরা সবেমাত্র খাদ্য সংরক্ষণ শুরু করেছি, কিন্তু এটা সত্য নয়। পপকর্ন হল বিশ্বের সবচেয়ে প্রাচীন সংরক্ষিত খাদ্য। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন যে পপকর্ন ৫,০০০ থেকে ৬,০০০ বছর আগে এর চমৎকার বৈশিষ্ট্যের কারণে সংরক্ষণ করা হয়েছিল। এটি যে কোনো অবস্থায় সহজেই খাওয়া যেত এবং এটি সংরক্ষণ করাও খুব সহজ ছিল। এটি একটি খুব সহজ খাবার ছিল এবং খুব পেট ভরে দিত। এই কারণেই সেই সময়ের মানুষ খুব বুদ্ধিমান ছিল এবং প্রায়শই শীত আসার আগে পপকর্নের মতো অনেক খাবার সংরক্ষণ করত। ৪ নম্বর, এই ছবিটি দেখে একটা চিন্তা মাথায় আসে। বিশ্ব উষ্ণায়নের কারণে প্রতি বছর তাপ এবং রোদে পড়ার কারণে সবাই কিভাবে ঢালের মধ্যে দাঁড়াতে চায়, তবুও কেউ বৃক্ষরোপণ উদ্যোগে সাহায্য করে না। এবং প্রায়শই যখন এটি নিয়ে আলোচনা করা হয়, তখন লোকেরা এটিকে এমনভাবে উপেক্ষা করে যেন এটি অন্য কারো কাজ এবং কেউ তা রোপণ করবে। কিন্তু তারা বিবেচনা করে না যে এটি আমাদের সকলের এবং গাছ লাগানো আমাদের দায়িত্ব। অন্যথায়, টমেটো কি ফল না সবজি? এটি একটি খুব বিখ্যাত প্রশ্ন, এবং জৈবিকভাবে এটি একটি ফল, এবং প্রতিটি বিজ্ঞানী এটিকে একটি ফল বলে মনে করেন। কিন্তু আইনত এটি আসলে একটি সবজি। হ্যাঁ, খুব কম লোকই এটি জানেন, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট ১৮৯৩ সালে টমেটোকে একটি সবজি হিসেবে বিবেচনা করেছিল, কারণ এটি সবজির মতো ব্যবহার করা হয় এবং তাই এটিকে সবজি হিসেবে কর আরোপ করতে চেয়েছিল। তাই তারা আইনত এটিকে একটি সবজি হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু উদ্ভিদগতভাবে এটি একটি ফল। ২য় নম্বর, আম্বানি ছোটবেলায় কোন খেলা খেলতেন? মুকেশ আম্বানির শৈশবের প্রিয় খেলা ছিল হকি এবং ফুটবল। তিনি এই দুটি খেলাই খুব আগ্রহের সাথে খেলতেন, যদিও তিনি কেবল ক্রিকেট দেখতে পছন্দ করতেন। কিন্তু মুকেশ আম্বানি কেবল বাইরের খেলা পছন্দ করতেন। ইনডোর গেমগুলিতে তার কোনো আগ্রহ ছিল না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে আজ তিনি ভারতের সবচেয়ে বড় ক্রিকেট বিনিয়োগকারীদের একজন, এবং তার ছেলে অনন্ত আম্বানি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে তার বাবা মুকেশ আম্বানি প্রায়শই তাকে ছুটির দিনে জঙ্গলে নিয়ে যান, কখনো আফ্রিকা ভ্রমণে, কখনো কর্ণাটকের বনে। তিনি সেখানে ট্রেকিং করেন এবং বন্যপ্রাণী উপভোগ করেন। তাই আপনি বলতে পারেন যে মুকেশ আম্বানিও এই জিনিসগুলিতে আগ্রহী। ১ নম্বর, ভবিষ্যতে এই পণ্যগুলি কেমন দেখাবে? আগামী মাসগুলিতে লেইজ তাদের চিপস প্যাকেজিং পুনর্নবীকরণ করছে। কোম্পানি নিজেই এটি প্রকাশ করেছে। তারা ক্লাসিক লেইজ লোগোতে সূর্যের রশ্মি যুক্ত করেছে এবং প্যাকেজিংয়ের পূর্বে চকচকে ফিনিশ কি এখন ম্যাট ফিনিশে পরিবর্তন করা হয়েছে।
কোম্পানিগুলি তাদের পণ্যগুলিকে সময়ের সাথে আপডেট রাখতে এবং নতুন প্রজন্মকে একটি আধুনিক এবং তাজা অনুভূতি প্রদানের জন্য প্রতি কয়েক বছর অন্তর এই প্যাকেজিং পরিবর্তন করে। কোকাকোলা কোকাকোলা কোম্পানি স্প্রাইটের বোতলের নকশা পরিবর্তন করেছে। আগে বোতলটি সবুজ ছিল, কিন্তু এখন কোম্পানিটি এটিকে স্বচ্ছ করেছে। এই পরিবর্তনটি করা হয়েছে কারণ সবুজ প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য নয়, যেখানে স্বচ্ছ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য। এটি কোলা কোম্পানির ওয়ার্ল্ড উইদাউট প্লাস্টিক উদ্যোগের অংশ, এবং প্যাকেজিং পরিবর্তন পণ্যটিকে একটি নতুন এবং সতেজ অনুভূতি দেবে। এসএফ এক্সেল তার প্যাকেজিংটিও পুনরায় ডিজাইন করছে। পূর্বে এর কুইক ক্লিন প্যাকেজটি দুটি রঙে এসেছিল, কমলা এবং নীল। এখন এটি সম্পূর্ণ কমলা, একটি উজ্জ্বল নীল রশ্মি সহ। প্যাকেজে ব্যাট ধরা শিশুর নকশাও পরিবর্তন করা হয়েছে। সে এখন নোংরা পোশাক পরে দেখা যাচ্ছে। এই নতুন লুকটি সার্ফ এক্সেলকে একটি আধুনিক এবং তাজা চেহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কোলগেট আগামী বছরের মধ্যে তাদের টুথপেস্ট প্যাকেজিংও পরিবর্তন করছে, কারণ সরকার টুথপেস্টের প্যাকেজে ছোট বাচ্চাদের জন্য প্রস্তাবিত ফ্লোরাইডের পরিমাণ তালিকাভুক্ত করা বাধ্যতামূলক করেছে। ফলস্বরূপ তারা সম্পূর্ণ প্যাকেজিং পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। 5 নম্বর, পার্লেজি। আপনি কি জানেন যে পার্লেজি একবার তাদের প্যাকেটে আইকনিক মেয়ের ছবি প্রতিস্থাপন করে একজন প্রভাবশালীর নাম লিখেছিলেন? একজন ইনস্টাগ্রাম নির্মাতা একটি মজার রিল তৈরি করে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যদি পার্লেজির মালিকের সাথে দেখা করেন তাহলে আপনি তাকে কি ডাকবেন, মিস্টার পার্লে না মিস্টার পার্লে জি? এই ভিডিওটি তখন ইনস্টাগ্রামে ভাইরাল হয়। পার্লেজি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তারা তাদের পার্লেজি প্যাকেটে একটি প্রভাবশালীর ছবি এবং নাম পোস্ট করে এবং এটি ভাইরাল হয়ে যায়। পার্লেজি এটি সবই করেছে নিজস্ব বিপণনের জন্যে। আসলে আপনি ইতিমধ্যেই এটি জানেন, তবে কিছু ইউটিউব সহযোগিতা রয়েছে যা আপনি হয়তো লক্ষ্য করেননি। এবং কোন দেশে কোন রঙের আইফোন সবচেয়ে বেশি বিক্রি হয়? এই গেমটি কি, যেখানে গেমের চরিত্রগুলি আপনার সাথে বয়সের? এটি কি ধরনের গেম? এই ভিডিওতে আপনি জানতে পারবেন, তাই এখনই ক্লিক করুন। এটা সত্যিই দারুণ। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।